ফাঁসিবাদীদের পুনর্বাসনের প্রস্তুতি চলছে। অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। বুধবারের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাগরিক কমিটির। ভারতের সঙ্গে অসম চুক্তি সমাধানে শিগগিরই বৈঠকে বসবে বিজিবি বিএসএফ। ময়মনসিংহের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, স্বাভাবিক আছে সীমান্ত পরিস্থিতি। পাসপোর্ট নবায়নে ত্রুটি থাকায় দাবি করা হয় 50,000 টাকা। ঘুষ লেনদেনের সময় হঠাৎ হাজির দুদক ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসে হাতে নাতে ধরা কর্মকর্তা। এইচএমপি ভাইরাস প্রতিরোধে তৎপর সব স্থলবন্দর। দেশে ঢোকার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। ভারতীয় ট্রাক চালকরা আওতায় না আসায় উদ্বেগ, নির্দেশনা মানার আহ্বান। এবং উত্তরের 8 জেলার গেটওয়ে সৈয়দপুর বিমানবন্দর। ব্যস্ততা বাড়লেও হয়নি কাঙ্ক্ষিত সংস্কার। সক্ষমতা বাড়াতে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার আশা। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জুলাই আগস্টের বিপ্লবীরা যখন লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছেন, তখন রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ কর্মসূচিতে কথা বলেন তিনি। একই কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন হুঁশিয়ারি দেন, বুধবারের মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে। জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার সহ 7 দফা দাবিতে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নবম দিনের মতো দেশের বিভিন্ন জনপদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে সংগঠন দুটি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ সংগঠন দুটির সদস্যরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল, সেখানে তাদেরও ইন্ধন ছিল। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বুধবারের মধ্যে সরকারকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দেন তিনি। এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় 7 দফা দাবি সহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতার সুচিকিৎসা, পুনর্বাসন এবং সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরীতে মহানগর যুবদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, দেশে বিপ্লবের পরিবর্তনে দেশটি খুবই অসন্তুষ্ট। তারা চায় বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, সাম্প্রদায়িক দাঙ্গা হোক। সেটি হলেই তারা বাংলাদেশের পরিবর্তনের মুখে চুনকালি দিতে পারবে। সুষ্ঠু নির্বাচনকে আকাশের দ্রুততম তারা করে দেওয়া হয়েছে। সবকিছুর মধ্যে সংস্কার দরকার, কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এইটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দ্রুততম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। দ্রুত বিজিবি ও বিএসএফ এর বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হবে। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে একমত বিনিময় সভায় তিনি কথা বলেন। এর আগে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। এছাড়া
কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পাসপোর্ট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এগুলি নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক সরকারগুলো গণমাধ্যম আইন না মানায় প্রতিষ্ঠানগুলোর দৈন্য দশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে খুলনায় বিভাগীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সাংবাদিকদের আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তা না থাকলে বস্তুনিষ্ঠ সংবাদ কখনোই গণমাধ্যমে উঠে আসবে না বলেও মন্তব্য করেন কামাল আহমেদ। গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা নিশ্চিতের বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও মতামত চাইছি, লিখিতভাবেই তাদের কাছ থেকে আমরা সুপারিশ চেয়েছি। আমরা আশা করছি যে তারা আমাদের কাছে সুপারিশমালা দেবেন। বেশ কয়েকটি দল ইতিমধ্যে দিয়েছে এবং এই সুপারিশমালা যদি আমরা পাই তাহলে আমাদের কাছে নথি থাকবে, দলিল থাকবে যে তারা কি অঙ্গীকার করছেন বা কি করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করছেন। সুতরাং তখন আমাদের পক্ষে সুবিধা হবে যে তাদেরকে সেই কথা বাস্তবায়নের জন্য তাগাদা দেওয়ার। থরে থরে সাজানো বিশাল আকারের মাছ, কে কার আগে লুফে নেবে, জামাইদের প্রতিযোগিতা। গাজীপুরে ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলার খবর থাকছে সংবাদের পরের অংশে। ঘুষ নেওয়ার সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায় জেলা শহরের এক বাসিন্দা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করছিলেন। কিছু জটিলতা থাকায় সহকারী পরিচালক বিষয়টি সমাধানে তাকে সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। সমস্যার সমাধানে ফারুক আহমেদ ৫০,০০০ টাকা দাবি করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি দল গোপনে পাসপোর্ট অফিসের পাশে অবস্থান নেয়। সেখানে টাকা লেনদেনের সময় ফারুক আহমেদকে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে। আশেপাশে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান গ্রহণ করি। তো আজকে উনি যে ৫০,০০০ টাকা দাবি কিন্তু সেটা প্রথম কিস্তি ২০,০০০ টাকা নিতে এসেছিলেন এবং ২০,০০০ টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি। বাংলার সময় আরো থাকছে। নদী খাল বিল খননে রংপুর অঞ্চলে ৪৮৯ কোটি টাকা খরচ, বিজ্ঞানসম্মতভাবে না করায় অর্থের অপচয় দেখছেন গবেষক। ডেল্টা প্ল্যানের লক্ষ্য বাস্তবায়ন নিয়ে শঙ্কা। HMP ভাইরাস প্রতিরোধে নড়ে চড়ে বসেছে স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত ফেরত যাত্রীদের দেশে ঢোকার আগেই করা হচ্ছে নানা পরীক্ষা। তবে ধীর গতির কারণে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তবে এখনও পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক হেলপাররা আসেনি টেস্টের আওতায়। ইমিগ্রেশনে অপেক্ষায় পাসপোর্টধারী যাত্রীরা। HMP ভাইরাস রোধে ভারত থেকে আসা যাত্রীদের করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। গত ৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাস্ক পরা সহ ৭টি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি পায় বন্দরের ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তোড়জোড় চলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে। ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের জ্বর সর্দি সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখে দেওয়া হচ্ছে ছাড়পত্র। যদি কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায় সেক্ষেত্রে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল টিম বসিয়েছি। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া যে নির্দেশনাগুলো এগুলো যেন প্রত্যেকটা পাসপোর্টধারী যাত্রী মেনে চলে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। কোনোটা যদি আমাদের কাছে সন্দেহভাজন মনে হয় সেটার জন্য পরবর্তী অবস্থার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করছে। তবে অনেকেই জানেন না নতুন এই ভাইরাস সম্পর্কে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করেন সচেতন যাত্রীরা। পাশাপাশি সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেন দুদেশে যাতায়াতকারীরা।
এইচএমপি ভাইরাসের ডাক্তার আগে ছিল না, ইদানিং কাল থেকে বসছে, এজন্য আমরাও স্বাস্থ্যবিধি মানতেছি। সবাই আমরা যদি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে যদি চলি, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। ভাইরাসের নতুনের জন্য যে দূরত্ব বজায় রাখা দরকার সকলেই বজায় রাখছে, এটা আমার জন্য ভালোই লাগছে। এছাড়া প্রত্যেকটি বন্দর দিয়েই দেশে প্রবেশের আগে মাস্ক পরিধান ও হাত ধোয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। দিন দিন ব্যস্ততা বাড়ছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের। সম্প্রতি বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে প্রায় 200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। চলতি শীত মৌসুমে এই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। মহসের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। আকাশপথে রংপুর বিভাগের ৮ জেলার গেটওয়ে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর। সময় পরিবর্তনের সঙ্গে এই বিমানবন্দরের ব্যস্ততাও বাড়ছে। তবে ১৯৭৯ সালে উদ্বোধনের পর বড় কোনো সংস্কার কাজ না হওয়ায় বন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়। নিরাপত্তা প্রাচীর ভাঙনের পাশাপাশি জায়গা কমে যায় বিমান পার্কিংয়ের। দুর্ঘটনা ঝুঁকি এড়াতে দীর্ঘদিন পর বিমানবন্দরটির উন্নয়নের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। রিপেয়ার করে যখন অ্যাসফাল্ট করে দিব, তখন রানওয়ে এবং থার্মোপ্লাস্টিক রং দিয়ে দুই পাশে সুন্দর করে দেব, গাইডলাইন দেবো এবং লাইটিং সিস্টেমগুলো ডেভেলপ হবে এবং রানওয়ে এবং এয়ারক্রাফট ওঠানামা সুবিধা হবে। চলতি শীত মৌসুমেই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। প্রকল্প যেগুলো হাতে নেওয়া হয়েছে এগুলো প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে সবই শেষ হবে এবং যাত্রীর সেবার মান বর্তমানের চেয়ে আরও উন্নত করার লক্ষ্যেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। দৈনিক অন্তত ১৫০০ আকাশপথের যাত্রী সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় ছোট নদী, খাল, বিল সংস্কার ও খননে 100 বছর মেয়াদে নেওয়া হয় ডেল্টা প্ল্যান। এই পরিকল্পনার আওতায় রংপুর অঞ্চলে 489 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বেশিরভাগ ক্ষেত্রে ডেল্টা প্ল্যানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। নদী গবেষকদের মতে বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় অর্থের অপচয় হয়েছে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ডেল্টা প্ল্যান অনুযায়ী 2019 সালে রংপুরের বুড়াল নদীর 30 কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড, যা শেষ হয় 2021 সালে। তবে খননের পর নদী পরিণত হয় সরু নালায়। 2019 সাল থেকে এ পর্যন্ত এ পরিকল্পনার আওতায় 489 কোটি টাকা খরচ করে রংপুর বিভাগের 36টি ছোট নদী ও 38টি খাল খনন করা হয়। স্থানীয়দের অভিযোগ, খননের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় সিএস ম্যাপ অনুসরণ করা হয়নি। এমনকি 2 তীর বাঁধার পাশাপাশি সেচের পানির নিশ্চয়তা ও মাছের অভয়ারণ্য তৈরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। যেহেতু পানি পাওয়া যায় নাই, ফল নাই, তাই যে টাকাটা ব্যয় হয়েছে ওটাই তো সরকারের লস। মেশিন লাগে চায়নাবাদ পানি দেবে, তাহলে চাষির ঘরে সুবিধা হবে। আপনি কাগজ দেখবেন না নদী কোনটা আর জমি কোনটা। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানি সম্পদ ব্যবস্থাপনায় এই পরিকল্পনা কার্যকরী ভূমিকা রাখবে। গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমছে এবং মৎস্য এবং অন্যান্য যে প্রাণীকুল জীববৈচিত্র্যের জন্য অর্থাৎ সার্বিক পরিবেশের জন্য এটা একটা ইতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি। স্থানীয়রা বলছেন, বছরের অধিকাংশ সময় সব নদীনালা খালবিলে কোনো পানি থাকে না। আর বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় এটি শুধু অর্থেরই অপচয় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্নভাবে নদী ও খাল খননের আগে মূল নদীর সঙ্গে শাখা নদীগুলোর সংযোগ স্থাপনে গুরুত্ব দিতে হবে। তা না হলে পরিকল্পনা কোনো কাজে আসবে না। নদী ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পানির উৎস না থাকার কারণে নদীর প্রবাহটাও ফেরে নাই। ফলে সবকিছু মিলে এটা যে একটা অপরিকল্পিত কাজ হয়েছে সেটাই প্রমাণ করে। বর্তমানে ডেল্টা প্ল্যানের আওতায় পানি উন্নয়ন বোর্ডের 9টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত গাইবান্ধার চরাঞ্চলের বাসিন্দারা। জেলার বিভিন্ন চরে 30টি কমিউনিটি ক্লিনিক থাকলেও নিয়মিত পাওয়া যায় না স্বাস্থ্য সহকারীদের। এ কারণে চিকিৎসার জন্য চরবাসীদের উপজেলা শহরে যেতে পাড়ি দিতে হয় কয়েক মাইল বালুর পথ। অবশ্য শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিভিল সার্জনের। বিপ্লব ইসলামের রিপোর্ট। শুষ্ক মৌসুমে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল এখন বালুতে ঢাকা। বাণিজ্য ও স্বাস্থ্যসেবার জন্য চরের বাসিন্দাদের পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ।
জেলার চরাঞ্চলে 30টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ সেখানে নিয়মিত পাওয়া যায় না স্বাস্থ্য সহকারীদের। এছাড়া চাহিদার তুলনায় অপ্রতুল ওষুধ সরবরাহ। এ কারণে স্বাস্থ্যসেবার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল বালুর পথ। মিনিমাম একটা জ্বর, সর্দির, কাশি এগুলো চিকিৎসা নিতে হলেও তারা দীর্ঘ 7-8 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের চিকিৎসা নিতে হয়। ডাক্তারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তারা সঠিক সময়ে যাচ্ছে না এবং তারা যাইতে চায় না আর কি। প্রসব বেদনা উঠলে রাস্তার মধ্যেই প্রসব বেদনা হয়, বাচ্চা হয়, ডেলিভারি হয়। যাইতে যাইতে এমনও আছে তার মৃত্যু ঘটে। বর্তমান সরকারের কাছে যে এরকম প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্থায়ী কমিউনিটি ক্লিনিক হওয়ার দরকার। ক্লিনিকগুলো একটু দূরত্ব অনেক, তো এই জন্য আমার এই ক্লিনিকের কাছাকাছি জন্য এখানে একটু রোগীর চাপটা বেশি আসে। সমাজকর্মীরা বলছেন, চরের মানুষের স্বাস্থ্যসেবা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সহযোগিতা সহ উদ্যোগ প্রয়োজন। চর বেল্টেই কিছু অ্যাক্টিভিটি গ্রহণ করা দরকার, যেখানে ওই এলাকার লোকজন তারা তাদের কমিউনিটির থেকে এই সুযোগ সুবিধাগুলো তৈরি করবে। পরিস্থিতির সত্যতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। যদি ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা যায় গ্রাম অঞ্চলে বিশেষ করে, এবং যাতায়াতটা সুনিশ্চিত করা গেলে অবশ্যই ডাক্তার সেখানে গিয়ে সেবা দিতে পারবে। গাইবান্ধার 4 উপজেলায় ছোট বড় 165টি চর রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলার সময় আরো থাকছে। ইলিশ স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, দুদিনের ব্যবধানে কেজিতে কমেছে 2 টাকা। ডলারের দাম কমার প্রভাব বলছেন আমদানিকারকরা। মেহেরপুর সীমান্তে 18টি স্বর্ণের বার সহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বিজিবি জানায়, মুজিবনগর সীমান্ত এলাকা থেকে স্বর্ণ পাচারের খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশে এক ভারতীয় অনুপ্রবেশ করে তাকে ধাওয়া করা হয়। পরে তাকে আটকের পর তল্লাশি করে 2 কেজি 18 গ্রাম ওজনের 18টি স্বর্ণের বার পাওয়া যায়। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা করে এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের 7 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন কর্মসূচি করেছে গাজীপুরের বেক্সেমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক হাজার শ্রমিক। সকালে মহাসড়কের নবীনগর থেকে জিরানি পর্যন্ত এলাকা জুড়ে মানববন্ধনে অংশ নেন শ্রমিকরা। এ সময় প্রতিষ্ঠানটির প্রায় 14টি কারখানা খুলে দেয়া সহ বকেয়া বেতন পরিশোধ এবং বন্ধ হয়ে যাওয়া এলসি ব্যবস্থা চালুর দাবি জানান তারা। শ্রমিকরা জানান, বেতন না পেয়ে প্রায় 5 মাস ধরে দোকান ও বাসা ভাড়া বাকি পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বকেয়া বেতনের দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছেন AR হাওলাদার জুট মিলের শ্রমিকরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, পাওনা পরিশোধ না করে 1991 সালে বন্ধ হয়ে যায় শহরের ইটেরপুল এলাকার AR হাওলাদার জুট মিল। এতে কয়েকশো শ্রমিক বেকার হয়ে পড়েন। পাওনা আদায়ে একাধিক মামলা করেন শ্রমিকরা। উচ্চ আদালতে শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করার নির্দেশ দেয়, কিন্তু দীর্ঘদিনেও শ্রমিকদের প্রাপ্য অর্থ না দেয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা। দ্রুত পাওনা পরিশোধের দাবি। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে চালের আমদানি। দুদিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কমেছে 2 টাকা পর্যন্ত। আমদানিকারকরা জানান, ডলারের দাম কিছুটা কমায় প্রভাব পড়েছে আমদানিতে। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। চালের দাম সহনীয় রাখতে 11 নভেম্বর থেকে শুরু হয়েছে শুল্কমুক্ত চাল আমদানি। প্রথম দিকে 20 থেকে 25 ট্রাক এলেও এখন তা দাঁড়িয়েছে 50 থেকে 80 ট্রাকে। আমদানির পরও গত 1 মাসে দাম কমেনি। বর্তমানে ক্রেতা সংকট এবং ডলারের মূল্য কিছুটা স্বাভাবিক হয়ে আসায় কমেছে চালের দর। দুদিন আগেও 40 ও 94 জাতের সরু চালের দাম ছিল কেজি প্রতি 65 টাকা। বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে 63 টাকায়। সম্পা কাটারি 3 টাকা কমে বিক্রি হচ্ছে 67 টাকায়, আর আতপ চাল 2 টাকা কমে বিক্রি হচ্ছে 50 টাকায়। এতে খুশি পাইকাররা। মোটামুটি চালের দাম কম, যার কারণে শুনে আমার বগুড়া থেকে আসলাম। আগের থেকে একটু কম দাম হয়েছে, হ্যাঁ 2-4 টাকা। 1 টাকা কেজিকে কম, মানে টনে 1000 টাকা কম হচ্ছে। 20 টন মাল যদি বিক্রি করতে যাই 20,000 টাকা কম হচ্ছে। ডলারের দাম একটু কমে যাওয়ার কারণে দাম কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং আমদানি অব্যাহত আছে। বাজারে সরবরাহ বাড়াতে বন্দর থেকে দ্রুত চাল ছেড়ে দিতে সহযোগিতা করছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি। অন্য পণ্যগুলোও স্বাভাবিক আমদানি হচ্ছে, এ বিষয়ে কোনো
সমস্যা নাই। হিলি কাস্টমস ও বন্দরের তথ্য মতে 11 নভেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত ভারত থেকে 93,050 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে হাকিমপুর সরকারি কলেজ চত্বরে সুবিধাভোগীরা নির্ধারিত মূল্যে পণ্য কিনেন। 470 টাকা প্যাকেজ মূল্যের 30 টাকা কেজি দরে 5 কেজি করে চাল, 60 টাকা কেজি দরে 2 কেজি করে মসুর ডাল, 100 টাকা লিটার দরে 2 লিটার সয়াবিন তেল দেওয়া হয়। উপজেলার 10,571 জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। গাজীপুরে 300 হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বিজিবি। সকালে সদরের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধাভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন 63 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হল নাট্যকার সেলিম আল দিনের 17তম মৃত্যুবার্ষিকী। সকালে উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান স্মরণ যাত্রার উদ্বোধন করেন। পরে সেলিম আল দিন সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রশাসনের কর্মকর্তারা। 1949 সালের 18 অগাস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন গুণী এ নাট্য ব্যক্তিত্ব। 1974 সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। 2008 সালের 14 জানুয়ারি মৃত্যু হয় তার। গাজীপুরের ঐতিহ্যবাহী মাছের মেলা পরিচিত জামাই মেলা নামে সহস্রাধিক দোকানে বিশাল আকারের মাছের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কে কার আগে কিনবেন বড় মাছ নিয়ে যাবেন শ্বশুর বাড়ি, সেই প্রতিযোগিতা জামাইদের। মেলা ঘিরে এলাকায় উৎসবের আমেজ। থরে থরে সাজানো এক একটি বিশাল ওজনের মাছ, যার কোনোটা 10,000 আবার কোনোটার দাম হাঁকা হচ্ছে লাখ টাকার উপরে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইলে প্রতি বছর মাঘের প্রথম দিন বসে ঐতিহ্যবাহী মাছের মেলা, দেশ জুড়ে পরিচিত জামাই মেলা নামে। মূল আকর্ষণ জামাইদের বড় মাছ কেনার প্রতিযোগিতা। সেই মাছ কিনে নিয়ে যান শ্বশুর বাড়িতে। নামে জামাই মেলা হলেও মূলত এখানে বিক্রি হয় ছোট বড় দেশি বিদেশি সামুদ্রিক নানা জাতের মাছ। মেলা উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই সহস্রাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা। চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে এসেছেন ব্যবসায়ীরা। সামুদ্রিক চিতল, বাঘাইর, আইর, বোয়াল, কালীবাউস, শাপলা মাছের পাশাপাশি স্থান পেয়েছে নানা রকমের দেশি মাছও। বড় আকারের মাছ ঘিরে জটলা বেশি ক্রেতাদের। জামাই শ্বশুরদের মধ্যেও হয় মাছ কেনার নীরব প্রতিযোগিতা। বড় লোকের বড় বেটা, বড় জামাই তারা এখানে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে যায় শুনছি। সেই অনুযায়ী আমরা এই মেলাতে আসি এবং অনেক আনন্দ করি। ব্যবসা বড় কথা না, মানে একটা আনন্দ পাই এই মেলাতে মাছ নিয়ে আসলে, সেটা আমরা একটা উপলব্ধি করি সবাই। আইর মাছ, চিতল মাছ, তারপরে বাগার মাছ, বল মাছ, তারপরে পাঙ্গাস আছে, কাতল আছে, রুই মাছ আছে, তারপর মহাশৈল আছে, ব্রিগেড আছে, চিতল, কাতল, বোয়াল সহ অসংখ্য দেশি মাছ, স্থানীয় দেশি যে মাছগুলো আছে এগুলো সবই এই মেলায় আসছে। এবার মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ। মাছ ছাড়াও বসেছে হরেক রকম পণ্যের পসরা। এই এলাকায় বিয়ে করার পর থেকে এ পর্যন্ত মেলায় যতদিন প্রায় 3-4 বছর ধরে আসা হয়, এর আগে আসা হয়নি। মেলাটা প্রায় 200 থেকে 250 বছর পুরানো। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এই মেলাটা হয়। আয়োজকরা বলছেন প্রতি বছর মেলায় অন্তত 2 কোটি টাকারও বেশি মাছ বেচাকেনা হয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফাঁসিবাদীদের পুনর্বাসনের প্রস্তুতি চলছে। অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। বুধবারের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাগরিক কমিটির। ভারতের সঙ্গে অসম চুক্তি সমাধানে শিগগিরই বৈঠকে বসবে বিজিবি বিএসএফ। ময়মনসিংহের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, স্বাভাবিক আছে সীমান্ত পরিস্থিতি। এবং পাসপোর্ট নবায়নে ত্রুটি থাকায় দাবি করা হয় 50,000 টাকা। ঘুষ লেনদেনের সময় হঠাৎ হাজির দুদক ঠাকুরগাঁওয়ে পাসপোর্ট অফিসে হাতে নাতে ধরা কর্মকর্তা। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।